আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ লিলি খাতুন, সহকারী শিক্ষক বাংলা, সালেহ ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছো তোমরা? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা ক্লাসে যাওয়ার পূর্বে একটি কথা বলছি, দেখো, সেটা হচ্ছে যে একটু মনে করো তো, তোমরা ছোটবেলায় যখন প্রথম স্কুলে যাও তখন তোমাদের ম্যাডামরা কি শিখিয়েছে বা স্যাররা কি শিখিয়েছে বলো তো? প্রথমে তোমাদের লিখতে দিত কি, ক খ 1 2 এগুলো লিখতে দিত, লিখে আনতে বলতো, ঠিক আছে? তাহলে তোমরা যখন খাতায় লিখতে ক খ গ ঘ, এখন বড় হয়েছো, এখন বলো তো দেখি, সেই যে বর্ণগুলো লিখেছো সেই বর্ণের সাথে আরেকটি বর্ণ যোগ করেছো না পরবর্তীতে আবার? তাহলে এই বর্ণের সাথে আরেকটি বর্ণ যখন আমরা যোগ করেছি তখন আমরা কি পেয়েছি বলো তো? শব্দ। গুড। যেমন কলম, কলম একটি শব্দ। তাহলে আজকে আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করাবো সেটা হচ্ছে শব্দ। দেখো, আমরা এই অধ্যায় শেষে জানতে পারবো যে গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায় এবং অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এবার আসো যে বাংলা ভাষার এই শব্দ ভাণ্ডারকে পড়ার আগে আমরা একটু জানব যে বাংলা ভাষার মৌলিক উপাদান সম্পর্কে। বাংলা ভাষার মৌলিক উপাদান কয়টি? 4টি। আর এই মৌলিক উপাদানের মধ্যে প্রথমে আমরা পেয়েছি কোনটিকে? ধ্বনি। তারপরে পেয়েছি শব্দ, তারপরে কি পেয়েছি? বাক্য, তারপরে অর্থ। ঠিক আছে? এই বাংলা ভাষার, শুধু বাংলা ভাষার না, প্রত্যেক ভাষারই মৌলিক উপাদান 4টি। কতগুলো? ধ্বনি মিলে কি তৈরি হবে? শব্দ। দেখো, আমরা এখন বলতে চাচ্ছি যে ক খ গ ঘ স্বরে ও স্বরা এগুলো কি? ধ্বনি বা এর লিখিত রূপ হচ্ছে বর্ণ। এই ধ্বনি বা বর্ণ মিলে তৈরি হবে কি? শব্দ। যেমন পাচ্ছি বই, খাতা, কলম, কৃষক, এগুলো কি? ধ্বনির, অর্থপূর্ণ ধ্বনির মিলনে কি তৈরি হলো? শব্দ। আর কতগুলো শব্দ মিলে যখন মনের ভাব প্রকাশ করবে তখন সেটা হবে কি? একটি পূর্ণাঙ্গ বাক্য। বাগানে ফুল ফুটেছে, কতগুলো শব্দ মিলে তৈরি হলো কি? বাক্য। আর বাক্যের কি আছে? অর্থ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, বিশাল তাৎপর্যময় একটি বাক্য, তাই না? আচ্ছা, এইবার আসো আমরা এই যে ভাষার 4টি মৌলিক উপাদানের দ্বিতীয় প্রধান উপাদান শব্দ, এই শব্দ নিয়ে আলোচনা করার আগে আমি একটু কথা বলে নেই। দেখো, আমরা এই নবম শ্রেণীতে বইয়ের প্রথম দিকে কিন্তু আমরা উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার সেটা আমরা জেনেছি। আজকে আমরা জানব শব্দের গঠনগতভাবে কত প্রকার, উৎপত্তি বা গঠনগতভাবে কত প্রকার এবং অর্থগতভাবে কত প্রকার। তাহলে এটা জানার আগে আমরা জেনে নিচ্ছি শব্দ কাকে বলে। ঠিক আছে? তো প্রথমে আসো, শব্দ কি বা কাকে বলে? যে এক বা একাধিক অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ। এখন এই শব্দ ভাণ্ডারকে ব্যাকরণবিদরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করেছেন। প্রথমে আসো গঠনগতভাবে বা গঠনমূলকভাবে শব্দের প্রকারভেদ, 2 নাম্বার অর্থমূলক বা অর্থগতভাবে শব্দের প্রকারভেদ, 3 উৎস বা উৎপত্তিমূলকভাবে শব্দের প্রকারভেদ। তো আমি আগেই বলেছি আমরা উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের প্রকারভেদটা বইয়ের প্রথমে ছিল, আমরা ওটা শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব গঠন অনুসারে এবং অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। তো প্রথমেই আসো গঠনমূলকভাবে শব্দের শ্রেণীবিভাগে
কিভাবে করা যায় এবং কয় প্রকার সেটা আমরা জানব। গঠনমূলকভাবে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, এক মৌলিক শব্দ, দুই সাধিত শব্দ। ঠিক আছে, এখন মৌলিক শব্দ। যে সব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। যেমন গোলাপ, নাক, লাল, ফুল, এই শব্দগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, এগুলো মৌলিক শব্দ। এবার আসো সাধিত শব্দ। যে শব্দগুলো আমরা সাধন করে বা সাধনা করে বা বিভিন্ন কিছুর যোগ করে পেয়ে থাকি সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। যে শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় কিংবা উপসর্গ যোগ করে সাধিত শব্দগুলো গঠিত হয়ে থাকে। ঠিক আছে, যেমন চাঁদমুখ, চাঁদের মতো মুখ। নীল আকাশ, নীল যে আকাশ, সমাস যোগে। ডুবুরি, ডুব যোগ উড়ি, প্রত্যয় যোগে। চলন্ত, চল যোগ অন্ত, প্রত্যয় যোগে। ফুলকেই বোঝানো হচ্ছে। আর একটু উদাহরণ দেখো, যে জলধি, জল ধারণ করে এমন। জলধি জল ধরে বা ধারণ করে এমন, কিন্তু ব্যবহারিক অর্থে দেখো জলধি বলতে সমুদ্রকেই বোঝানো হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এতক্ষণ আমরা অর্থগতভাবে শব্দের শ্রেণীবিভাগ, তার সংজ্ঞা, উদাহরণ মোটামুটিভাবে স্পষ্ট করতে পেরেছি। তোমরা আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, এইবার দেখো এতক্ষণ যে পড়িয়েছি সেই বিষয়গুলো তোমরা কতটুকু আত্মস্থ করতে পেরেছ তার জন্য সবাই খাতা কলম বের করো। খাতা কলম বের করে লেখো যে নিম্নলিখিত শব্দসমূহ কোনটি রূঢ় বা রূঢ়ি শব্দ, কোনটি যোগরূঢ় শব্দ, কোনটি যৌগিক শব্দ। শব্দগুলো আমি দিচ্ছি, তোমরা খাতায় লিখে ছকের মধ্যে তুলে দাও। শব্দগুলো হচ্ছে জলধি কোন প্রকারের শব্দ হবে, রাজপুত, বাঁশি, তৈল, সন্দেশ, মধুর, গায়ক। তোমরা এই তিন প্রকার শব্দের মধ্যে কোনটি কোন প্রকার ভেদে যায় তোমরা সাজাও। আচ্ছা দেখো, বাড়ির কাজ দেওয়ার আগে তোমাদের সাথে আমার কথা, এতক্ষণ আমি তোমাদের বাংলা ভাষার শব্দসমূহের যে গঠনগতভাবে দুই প্রকার সেটা বলেছি, অর্থগতভাবে তিন প্রকার সেটাও বলেছি। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছ। তো তোমরা বাসায় বসে কিছু কাজ করে আসবে এবং সেগুলো আমি যেন আগামী ক্লাসে তোমাদের এই বিষয় থেকে প্রশ্ন ধরে তারপর নতুন পাঠে যেতে পারি, তার জন্য আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। সবাই খাতায় লিখে নাও। বাড়ির কাজটি হচ্ছে যে অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ কি, অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায় উদাহরণসহ উল্লেখ করো। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো? লিখে নাও। এতক্ষণ আমার ক্লাস মনোযোগ দিয়ে করেছো, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আগামীতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।